প্রাইম ব্যাংক প্রেজেন্স লেগাসি উইথ MRH সাথে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি প্রথম আলো ডটকম বরাবরের মতো আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ রিদওয়ানুল হক, নোন অ্যাজ MRH। আমাদের আজকের শোর প্রতিপাদ্য হচ্ছে লিডারশিপ অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট। আমাদের আজকের শোতে আমরা এমন একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি যিনি দীর্ঘ কয়েক দশক ধরে আই উড সে টেলকো ইন্ডাস্ট্রি, হেলথ কেয়ার সেক্টর এবং টেকনোলজি ইন্ডাস্ট্রিতে উনি লিড দিয়ে আসছেন। একই সাথে সোশ্যাল ওয়ার্কে তার ইনভলভমেন্ট আমরা খুব সাফল্যের সাথে দেখতে পাই। আমাদের আজকের অতিথি মিস রুবাব আবদুল্লাহ। 2 দশকের বেশি সময় ধরে মিস রুবাব আবদুল্লাহ এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন অসামান্য দক্ষতা এবং সাফল্যের সাথে। গ্রামীণ ফোনের ব্র্যান্ড বিনির্মাণে তার অসামান্য ভূমিকার কথা আমরা সবাই জানি। পরবর্তী সময়ে উনি এয়ারটেলের চিফ সার্ভিস অফিসার হিসাবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ওরাকল বাংলাদেশ, নেপাল এবং ভুটানের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সাথে ইনি পালস হেলথ কেয়ারের প্রতিষ্ঠাতা। অ্যাট দ্য সেম টাইম কর্পোরেট সাফল্যের বাইরে তিনি জাগো ফাউন্ডেশনের ট্রাস্ট হিসেবে কাজ করে যাচ্ছেন। মিস রুবাব আবদুল্লাহ, আমার সাথে আপনাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। আমরা হয়তো অনেকে জানি, আমি পার্টিকুলার বেশি জানি যে ইউ হ্যাড আ ফ্যামিলি প্ল্যাটফর্ম যেখানে আপনি হয়তো খুব সহজেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়ালেখা শেষ করে জয়েন করতে পারতেন। আমি এশিয়ার কথা বলছি। আপনার আফটার গ্র্যাজুয়েশন আপনি আপনার ক্যারিয়ারটাকে কীভাবে ভেবেছিলেন, অ্যান্ড দেন হাউ ইউ স্টার্টেড ইউর শো, প্লিজ। থ্যাংক ইউ, ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আসলে আমি যখন আমার মাস্টার্স শেষ করি, আমি কিন্তু মেজর করি মার্কেটিংয়ে। রাইট। এবং সবসময় আমার একটা ইচ্ছা ছিল এবং আমার আব্বা আমাকে সবসময় বলতো যে তোমার ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। সো ওই পার্সপেক্টিভ থেকে আমি সবসময় জানতাম যে আমার একটা ভালো কোনো কোম্পানিতে আমি যদি কন্ট্রিবিউট করতে পারি, আমি যা শিখেছি সেগুলো, তাহলে আমার কিন্তু লার্নিংটা অনেক স্ট্রং হবে, আমার ফাউন্ডেশনটা অনেক স্ট্রং হবে। সো ওই পার্সপেক্টিভ থেকে আই ওয়ান্টেড টু বি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড ওয়ান্টেড টু স্টার্ট মাই ওন ক্যারিয়ার, যেখানে আমি যাতে একদম স্ক্র্যাচ থেকে শিখে ওরিয়েন্টেশনটা প্রপার হয়। তো ওভাবেই কিন্তু তখন টেলিকমও খুব নতুন ছিল, অ্যাজ ইউ নো। সো আমার ফার্স্ট জবই ছিল টেলিকমে, অ্যান্ড দ্যাটস হাউ আই ওয়েন্ট আহেড যে না, আই ওয়ান্ট টু লার্ন অন মাই ওন, দেখি আমি কত দূর কি করতে পারি। রাইট। আপনি যখন গ্রামীণ ফোনে জয়েন করলেন ব্যাক ইন 1998, রাইট? ইফ আই রিমেম্বার ইট কারেক্টলি, সেই সময়টাতে মোবাইল ফোন ওয়াজ আ লাক্সারি টু মেনি অফ আস। সো এরকম একটা ইন্ডাস্ট্রিতে জয়েন করা, তখন কি আপনি ভেবেছিলেন যে ইন্ডাস্ট্রিটা একটা মিরাকল হবে, নট অ্যাজ এ ব্র্যান্ড ইটসেলফ, ইটস আ মিরাকল ইন্ডাস্ট্রি হয়ে যাবে? মানে এমন কি কোনো ফারসাইটনেস আপনার মাঝে ছিল? 1998-এ আসলে আমাদের খুব স্বল্প ধারণা ছিল এবার টেলিকমিউনিকেশন ইটসেলফ, তাই না? ওই সময় তখন একটা কোম্পানি মোটে পুরোদমে আর কি সার্ভিস প্রোভাইড করছিল, এবং তখন কিন্তু এটা অ্যাজ ইউ সেড লাক্সারি আইটেম হিসেবে দেখা হতো। যারা অ্যাফোর্ড করতে পারতো তারাই ওরকম অলমোস্ট তখনকার সময় 1 লাখ টাকা দিয়ে ব্রিক সাইজের ফোন, 35 টাকা পার মিনিট ট্যারিফ এরকম ছিল, পোস্টপেড ছিল। সো সেইখান থেকে আসলে টেলিকমের যে যাত্রাটা হয়েছে সেটা কিন্তু আমি ওভার টাইম, কারণ আমি যখন জয়েন করি 98-এ, 97 থেকে কিন্তু অপারেশনাল হয়েছে গ্রামীণ ফোন, রাইট? সো ওই সময় কিন্তু বোধহয় কত 10-20 হাজার কাস্টমার্স ছিল, হ্যাঁ, এবং পোস্টপেড ছিল শুধু। তো আমি যখন টেলিকমে যাব, এগেন আই রিয়েলি ওয়ান্টেড টু ডু সামথিং নিউ, যেটা অন্য কেউ করেনি, যে সেক্টরের সম্পর্কে ইনফরমেশনও নাই। আর সেই সময় তো আমাদের গুগল ছিল না, সেই সময় সার্চ করে যে দেখবো হোয়াট ইট ইজ, এগুলো কিন্তু বোঝার ইয়ে ছিল না। ওয়ার্ল্ড ওয়াইডে এটা একটা নতুন কনসেপ্ট, রাইট? সো বাংলাদেশে যখন আসছে লাইসেন্স নিয়ে, প্রথমে ছিল আপনার যে সিডিএমএ, তারপরে জিএসএম লাইসেন্স হলো। সো আমার আসলে ইচ্ছা ছিল যে আমি যেখানেই যাব আমি যাতে শিখতে পারি এবং আমি কি শিখছি সেটা কন্ট্রিবিউট করতে পারি। আর যেহেতু আমি মার্কেটিংয়ে পড়েছি, আমার খুব ইচ্ছা ছিল যে কনজিউমার ইনসাইট থেকে লার্নিংটাকে নেওয়া, যার জন্য আমি ভাবলাম যে টেলিকমিউনিকেশন উইচ ইজ সাপোজ টু সার্ভ দ্য পিপল, রাইট, যে কানেক্টিভিটিটা এস্টাবলিশ করা, এখানে এম্পাওয়ার করা পিপলদেরকে। সো ওই পার্সপেক্টিভটা আসলে ইজ হোয়াট অ্যাট্রাক্টেড মি। ওই সময় আমরা কেউই জানতাম না যে টেলিকমিউনিকেশন কোথায় নিয়ে যাবে আমাদেরকে, বাট একটা ভিশন ছিল এবং একটা ডিটারমিনেশন ছিল, উইল হ্যাভ টু মেক ইট ওয়ার্ক অ্যান্ড উইল হ্যাভ টু এনশিওর দ্যাট উই কানেক্ট নেশন।
রাইট রুরাল বাংলাদেশ টু আরবান বাংলাদেশ, বাংলাদেশ টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, রাইট? কানেক্টিভিটি। সো ওই জিনিসটা যখন আমি যাওয়ার পরে মার্কেটিং এ যখন গেলাম, তখন আমাদের অ্যাডভার্টাইজমেন্টস, কমিউনিকেশন, স্ট্র্যাটেজি এগুলো করতে হতো। আর আমি স্পেসিফিক্যালি একটা ইউনিট দেখতাম তখন, সেটা ছিল আপনার মার্কেট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আচ্ছা। তো সেখানে আমি কিন্তু অনেক মানে বস্তি থেকে শুরু করে ডিফারেন্ট সিটিতে যাওয়া এবং সেখানে সবাইকে বোঝা যে ওনাদের কমিউনিকেশনের গ্যাপটা কি। একটা ফার্মার কিন্তু তার যে ন্যায্য পাওনাটা সেটা পাচ্ছিল না, কারণ তখন অনেক মিডলম্যান থাকতো। সে কিন্তু হয়তো 5 টাকায় তার একটা প্রোডাক্ট ওখানে বিক্রি করছে, মিডলম্যান কিন্তু এখানে সেটা 20 টাকায় দিচ্ছে, সে জানেও না যে এটার খরচ কত। তো সে যদি মার্কেট প্রাইসটা জানতে পেতো তাহলে কিন্তু সে রাইট প্রাইসটা ধরতে পারতো এবং তারও একটা এম্পাওয়ারমেন্ট হতো। এবং অনেক তখন এই যে লেবাররা যে বিদেশে কাজ করছে, ফ্যামিলিরা কানেক্ট করতে পারতো না। সো বিজনেসের যে কানেক্টিভিটিটা, রুরাল বিজনেস, আরবান, প্লাস আমাদের যে ডিসেমিনেশন অফ ইনফরমেশন বা আমাদের কানেক্টিভিটি উইথ আওয়ার রিলেটিভস, এগুলো সব কিছু কিন্তু খুব রেস্ট্রিক্টেড ছিল। আমরা আগে কি করতাম, উই ইউজড টু কল আ প্লেস, যে আমার বাসায় করো বা অফিসে করো, কারণ ওই যে টিএনটি লাইন যেটা বিটিটিভি, রাইট? পরে আমরা ওই কনসেপ্টটাকে চেঞ্জ করে বললাম, ইটস নট আ প্লেস, ইটস আ পারসন। No matter where that person is, you're calling, you're trying to connect to the person. Right. So ওইভাবেই কিন্তু তখন আমাদের শুরুটা হয়। So to come back to your question, we didn't know where it will lead, but we knew that we had a long-term vision and determination যে we have to make it work, যাতে আমরা পুরো নেশনকে কানেক্ট করতে পারি। বিউটিফুল। সো এই যে আপনার এই যে চ্যালেঞ্জ টেকিং মাইন্ডসেট, যখন ব্যাক ইন 98 আপনি জয়েন করলেন জিপিতে, তখন এই যে পরবর্তী সময় আপনি বললেন ইউ ইউজ টু টেক ওভার দ্যাট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট উইং, এই মাঠে ঘাটে কাজ করার যে মাইন্ডসেটটা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট। এখনো আমাদের উচিত, তাই না? অ্যাকচুয়াল কাস্টমার সাথে কথা বললে যে ডেপথ অফ নলেজ ইউ উইল গ্যাদার, এটা কোনো রিসার্চে আসে। তখনকার সময় রিসার্চ তো ছিল ধরেন 3000-4000 স্যাম্পল সাইজ, ইউ দেন এক্সট্রাপোলেট এটা টোটাল ইয়েতে, রাইট? সো ইউ সাবস্ট্যান্সিয়েট আ হাইপোথেসিস, ওভাবে আমরা করতাম। বাট এখন ডিজিটাল যুগে তো ইউ গেট লট অফ ইনফরমেশন, তাই না? সো সেজন্য কনজিউমার ইনসাইটটা ইজ সো ইম্পর্টেন্ট, বিকজ তখন ইউ নো তার নিডটা কি, সেই অনুযায়ী যখন আমি প্রোডাক্ট ডিজাইন করব, প্রাইসিং করব, তখন কিন্তু এটার আসলে অ্যাকসেপ্টেবিলিটিটা অনেক বেড়ে যায়, তাই না? যখন আমরা জিপি টু জিপি করলাম, উই আন্ডারস্টুড যে এগেইন ইট ওয়াজ নট অ্যাবাউট আ প্লেস, পারসন, তাহলে এটা কেন মোবাইল টু মোবাইল হবে না, ওই কনসেপ্টটা আমরা স্টার্ট করলাম। দেন আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস উই ফেল্ট, যে এই যে পোস্টপেডে কি ছিল, একটা 4000-5000 টাকা আমার মাসের শেষে দিতে হবে, এটা একটা বিগ অ্যামাউন্ট। হাউ ডু আই রিচ আউট টু পিপল হু আর নট আর্নিং ইভেন 100 টাকা পার ডে, তাদেরকে কিভাবে রিচ? তখন আমরা কিন্তু এফএমসিজির যে স্যাশে কনসেপ্টটা, সেটা চিন্তা করে উই স্টার্টেড ইন্ট্রোডিউসিং লোয়ার ভ্যালুড ওই স্ক্র্যাচ কার্ড। তখন ওই যে 50 টাকা 10 টাকা এগুলা, তখন কিন্তু তারা যারা অল্প আর্ন করছে তারাই কিন্তু তাদের ওই টাকাটা দিয়ে দেখুন কমিউনিকেট। হ্যাঁ, আমার জানি না আপনার মনে আছে কিনা, বড় বড় বিলবোর্ড ছিল, সেখানে গ্রামের লোক ওইভাবে ধরে আছে, ছাগল এক হাতে আর এক হাতে ফোন, খুব ফেমাস এগুলা ইয়ে ছিল। সো দ্যাট ওয়াজ ভেরি নাইস। ইন্টারেস্টিং। একটা জিনিস পার্সোনালি আমাকে খুব ইন্টারেস্ট ছিল আমার জানার, সেটা হচ্ছে যে আপনি যখন জয়েন করেন সেই সময়টাতে এরকম ওয়ার্কফোর্সে মেয়েদের পার্টিসিপেশন তো খুব বেশি ছিল না। সো বিং আ ওয়ান অফ দ্য ফাস্ট মুভার, আপনার এক্সপিরিয়েন্স কেমন ছিল? ওয়াজ ইট এ ভেরি ওয়েলকামিং অর ইউ হ্যাড লট অফ চ্যালেঞ্জেস অ্যান্ড আননোন ফিয়ার টু? এই কোয়েশ্চেনটা আমার প্রায় আসলে আনসার দিতে হয় এখন এসে, বাট ওই সময় টু বি ভেরি অনেস্ট আমার মাইন্ডে এটা ছিল না যে আমি একটা মহিলা, আমি এখানে কাজ করছি, তো এটা কিভাবে দেখা হবে। আই জাস্ট ডিডন্ট হ্যাভ ইট ইন মাই মাইন্ড যেখানে কোনো ডিসক্রিমিনেশন হতে পারে বা আই এম ডিফারেন্ট ফ্রম অ্যানাদার ম্যান, ওই পার্সপেক্টিভটাই আমার ছিল না। বিকজ আমার মনে হয় ফ্যামিলি থেকে, হাউসহোল্ড থেকে এটা হয় যে কখনো আমাদেরকে বলেনি এটা তুমি পারবে, এটা তুমি পারবে না, রাইট? সো ওইটার পার্সপেক্টিভ থেকে আমি যখন ওয়ার্কে গেছি, আমার মেইন যে ফোকাস ছিল যে আমি শিখব এবং আমি আমার কম্পিটেন্সিটাকে, আমার স্কিল সেটটাকে আমি কিভাবে করে বাড়াবো, and how can I become more useful to the company. That should be the way. তো ওই সময় কিন্তু এমন হতো যে আমি কিন্তু শুধু মার্কেটিং এর যে ইনফরমেশন বা কাজগুলো শিখছি তা না, ইউজ টু লার্ন যে আমার এই ফ্রিকোয়েন্সি কিভাবে ট্রান্সমিট হয়। এই যে আমরা বলি না যে এক বেস স্টেশন থেকে আরেক বেস স্টেশনে যাচ্ছে, আমার ডিস্ট্রিবিউশন কিভাবে কাজ করছে, এই জিনিসগুলো যখন শেখা শুরু করলাম, তখন কিন্তু আই স্টার্টেড টু আন্ডারস্ট্যান্ড মোর অ্যাবাউট যে আমার
কাজের আসলে ইম্প্যাক্টটা কোথায় এবং কোনটার সাথে কোনটা রিলেটেড, রাইট? তো সেখানে আমি বলবো আমার যে কর্পোরেট এনভায়রনমেন্ট ছিল সেখানে আমাকে কোনো বাধা কিন্তু পেতে হয়নি, এবং ইট ওয়াজ এ ভেরি গুড একটা পজিটিভ আমি এনভায়রনমেন্টে ছিলাম। আই ওয়াজ ভেরি লাকি টু হ্যাভ গুড সুপারভাইজার্স। আমি যখন জয়েন করি মার্কেটিংয়ে তো কোনো মহিলা ছিলই না, প্লাস কোম্পানি তো খুব গুটি সংখ্যক মানে ছিল আসলে মহিলা। তো সেজন্য ওই সময় আমাদের ইভেন রোল মডেলও যদি বলি হয়তো অন্যান্য সেক্টরে কিছু ছিল, টেলিকমে ওভাবে করে আমাদের ছিল না। হ্যাঁ, তো সেভাবে করে কিন্তু আমাদের বিল্ড করতে হয়েছে জিনিসটা। কিন্তু যেটা হয়েছিল যে যেহেতু আমি মার্কেটিংয়ে ছিলাম, and ওভার টাইম আমি তারপর 2005-এ আই বিকেম হেড অফ মার্কেটিং, তখন আমার কিন্তু অনেক পাবলিক যে এনগেজমেন্টগুলো সেগুলো কিন্তু বেড়ে গেল এগুলো, এবং তখন বাইরে যারা ডিডন্ট রিয়েলাইজ যে হোয়াট ওয়ার্ক আই ওয়াজ ডুইং, কিভাবে কন্ট্রিবিউট করছি, দ্যাট বিকেম সারপ্রাইজ টু মেনি পিপল। বাট আই থিঙ্ক most importantly I didn't focus on all those. I focused on যে আমি কি করছি with integrity, with dedication, and that should be the way, and কিভাবে আমার knowledge gather করে এটাকে আসলে impact create করা যায়। Beautiful. So after that you joined for you joined for Airtel. জি। So and you used to work there as chief service officer. জি। So I mean you tell me যে আপনার গ্রামীণ ফোনের যে জার্নিটা, then you joined for Airtel. জি। এই দুটো জার্নি থেকে আপনার লার্নিং কি when you came to Oracle as a এই লার্নিং এর জার্নিটার থেকে, এই জার্নির থেকে আপনার লার্নিংটা কি? আমি বলবো যে আমার এখন যে ক্যারিয়ার পাথ বা আমি যে পজিশনে আছি এটার কিন্তু শেপ করতে আমার আসলে যে অর্গানাইজেশনগুলোতে আমি কাজ করেছি, হ্যাঁ, যে ধরনের কাজ করেছি সেটা কিন্তু অনেকখানি আমাকে ইনফ্লুয়েন্স করেছে। আমি এক্সপিরিয়েন্স থেকেই সবচেয়ে বেশি শিখেছি আসলে, এবং অ্যাপ্লিকেশন করে থ্রু ফেইলিয়ার অলসো আই হ্যাভ লার্নড আ লট। অনেক কিছু যে এমন না যে ফেল হয়নি, হ্যাঁ, থ্রু ফেইলিয়ার আই হ্যাভ লার্নড হাউ টু মুভ ফরওয়ার্ড। বাট একটা জিনিস যেটা আমি বলবো যে এই দুইটা অর্গানাইজেশনে স্পেশালি টেলিকমে কাজ করে আমি একটা জিনিস বুঝেছি, একটা হলো দ্য ইম্পর্টেন্স অফ কনজিউমার ইনসাইট অ্যান্ড কনজিউমার এক্সপিরিয়েন্স। আচ্ছা, হ্যাঁ, সেটা কিন্তু যেখানেই আমি যাই আমি যাকে সার্ভ করছি তার এক্সপিরিয়েন্সটাকে যখন আমি প্রাধান্য দিব, সেখান থেকে আমি ব্যাকওয়ার্ড যাব। হাউ ডু আই এনশিওর যে আমার সার্ভিসগুলো যাতে ওভাবে করে অ্যাকর্ডিং টু देयर রিকোয়ারমেন্ট, রাইট, যে তার যাতে এক্সপিরিয়েন্সটা ওই আমি ওয়াও যে ফ্যাক্টরটা বলি আমরা, ডিলাইট করা, হ্যাঁ, আন্ডার প্রমিস ওভার ডেলিভার আর কি। ওই পার্সপেক্টিভ থেকে আমরা কিভাবে দেখতে পারি, তো সেই জিনিসটা আসলে শিখেছি। আরেকটা হলো ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং। ইয়েস, অ্যামেজিং, কারণ আমার মনে আছে আমি যখন, যেহেতু আমি ওই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ছিলাম, অনেক রিসার্চ নিয়ে ইনসাইট নিয়ে কাজ করতাম, তখন আমি ভাবতাম যে আচ্ছা আমরা তো জানি যে এই পার্টিকুলার পার্সন কতবার কল করছে, কাকে কল করছে, কোথায় কল করছে, কিন্তু যে সাবান বিক্রি করছে সে কিন্তু ওই আপনার স্টোরে হয়তো শেলফে আছে, সে কিন্তু বুঝছেন এই সাবানটা কে নিচ্ছে, কতবার ইউজ করছে এবং কিভাবে কিনছে হয়তো, এই যে ডেটা একটা রিচ একটা রিসোর্স আমার জন্য, হ্যাঁ, সেই সময় তো অত আসলে অ্যানালিটিক্স ছিল না, বাট যতটা ডেটা আমরা কালেক্ট করতাম, ডেটা ড্রিভেন ইনফরমেশন এবং ডেটা ড্রিভেন যে ডিসিশনগুলো নেওয়া হতো, দ্যাট রিয়েলি এখন আমাদের এই সময়টাতে বিগ ডেটা নিয়ে অনেক কথা হচ্ছে, আলটিমেটলি ডেটা ওয়াজ অলওয়েজ देयर, হয়তো প্রপার টুলস ছিল না, আমরা পারতাম না যে হাউ টু ইনফার ডেটা, ওটাকে আমি কিভাবে অ্যানালাইজ করব, ওটা থেকে যে ডিসিশন মেকিং, সো ডেটা ড্রিভেন ডিসিশন মেকিং ইজ ওয়ান, ডেটা ড্রিভেনটা, ডেটা পয়েন্টস গুলো কত ইম্পর্টেন্ট। ফর এক্সাম্পল আমরা দেখতাম এক একজন কিন্তু ইন্ডিভিজুয়াল ওই গুণে 3 থেকে 4 জনকে সবচেয়ে বেশি কল করে, তখন কিন্তু ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি কনসেপ্টটা আসে। ওকে, ইউ সি, তখন we gave a lower rate for friends and family, যে আচ্ছা you define যে এই 3টা নম্বরে আমি সবচেয়ে, so that was a data driven decision, of course, absolutely, যেটা যদি করি তাহলে তো you get more people. So why not just family and friends? Why friends and family? That's another question to you. It's just terminology. I think the concept is more richer than anything else, তাই না? তো ওইটা ছিল একটা। আরেকটা থার্ড যে জিনিসটা আমাকে আসলে সবচেয়ে বেশি আমি বলবো যে ইনফ্লুয়েন্স করেছে এন্ড ইম্প্যাক্ট করেছে, সেটা হলো ডিজিটাল প্ল্যাটফর্ম। টেকনোলজি কি করে পিপলদেরকে এম্পাওয়ার করে, টেকনোলজি দিয়ে আমরা কিভাবে প্রবলেমগুলোকে সলভ করছি। আমি যেটা বললাম যে বিজনেসের যে ইনফরমেশন কালেক্ট করা, ডিসেমিনেট করা, ইভেন আপনার পরের দিকে তো মানি ট্রান্সফার যে এখন আমরা যেরকম ইউজ করি ওয়ালেটস, তো এগুলা দিয়ে কিন্তু আমরা সব কনভিনিয়েন্সটাকে নিয়েছি, একটা ডিভাইসের মধ্যে সবকিছু ইন্টিগ্রেট করেছি, রাইট?
দ্য মানে কি বলবো দ্য অ্যাকচুয়াল যে বলবো যে প্রাইম যে কমিউনিকেশনের যে মিডিয়া সেটা কিন্তু এখন টেলিকম মোবাইল ফোনে, তাই না? অনেকে কিন্তু টিভিও দেখে না। আমিও আসলে এখন অনেক টিভি দেখে, আমি ওই মোবাইল ফোনে ওয়ান স্টপ সলিউশন থেকে করি। সো আমি বলছি ইভেন 10 বছর আগেও কিন্তু দ্যাট ওয়াজ দ্য অনলি ফর্ম অফ কমিউনিকেশন, রাইট? অনেকের জন্য একটা মোবাইল ফোন থাকলে আমি অ্যাটলিস্ট সবকিছু ইনফরমেশন পাচ্ছি, এটা ছিল। সো এই ডিজিটাল টেকনোলজি প্ল্যাটফর্মটাকে আমি যদি রিচ করতে পারি, তাহলে আমি যারা আন্ডার প্রিভিলেজ আছে, যারা ডিসঅ্যাডভান্টেজ কমিউনিটিজ আছে, আউটস্কার্টসে আছে, তারা কিন্তু অনেক দিক থেকে ডিপ্রাইভড। তো তাদের কাছে ইনফরমেশন দেওয়া, তাদের কাছে সার্ভিস নিয়ে যাওয়া, তাদেরকে কানেক্ট করা, এই জিনিসটা ইজ হোয়াট you can reach that untapped market. It can empower a nation. Beautiful. So এই যে দুটো টেলকো ব্র্যান্ড, তাহলে আমি ধরে নিচ্ছি এই দুটো ব্র্যান্ডের যে লার্নিং আপনার টেক হবে সেটা আপনাকে হেল্প করেছে টেক বিজনেসে লিড দিতে। অফ কোর্স উইথ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এখন অরাকেলও আমরা কি করছি, এটা B2B আমরা করি, আমাদের প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, দুই সেক্টরই আমরা এন্টারপ্রাইজ সলিউশনস দিচ্ছি। আপনারা জানেন যে আমরা ডেটাবেস লিডার, প্লাস সেখান থেকে আমরা কিন্তু উই হ্যাভ ট্রান্সফর্মড আওয়ারসেলভস। আমাদের সেক্টর স্পেসিফিক অনেক সার্ভিসেস সলিউশনস আছে। নাও ইউ আর টেকিং কেয়ার অফ বাংলাদেশ, নেপাল এন্ড ভুটান মার্কেট, তিনটা কান্ট্রি। এখানে একটু জানতে চাচ্ছি, যদিও আমরা একদম টিপিক্যাল এশিয়ান মার্কেট আমরা, কিন্তু এই ওরাকল বিজনেসটা নেপাল, ভুটান এবং বাংলাদেশের অ্যাপ্রোচের জায়গাতে কোন কোন জায়গায় ডিফারেন্সেস ইউ আর অবজার্ভিং? You probably know about Oracle, which yes, is of course, one of the largest tech service providers companies. এবং আমরা এখন ক্লাউড সার্ভিস এন্ড সলিউশন প্রোভাইড করছি ওয়ার্ল্ড ওয়াইড, অ্যান্ড আমরা এখন কিন্তু এআই এমবেড করেছি আমাদের প্রত্যেকটা সলিউশনের সার্ভিসে। সো আসিয়ান রিজনের মধ্যে বাংলাদেশ পড়ে, হ্যাঁ, এবং বাংলাদেশ, নেপাল, ভুটান যে সেক্টরটা আমি দেখছি, এটা খুব ইউনিক একটা মার্কেট। কারণ এই স্পেশালি বাংলাদেশে কিন্তু একটা গ্রোথ আছে, প্লাস এখন কিন্তু আমরা একটা ডিজিটাল ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, রাইট? প্রাইভেট সেক্টর বলি, গভর্নমেন্ট বলি, আমরা কিন্তু সবাই ডিজিটাইজ করছি। সো অ্যাক্সেলারেশনটা কিন্তু অনেকখানি বেড়ে গেছে। স্পেশালি আমি দেখি পোস্ট কোভিড দ্য রিকোয়ারমেন্ট ফর এই ধরনের অ্যাডভান্স টেকনোলজি, যাতে করে আমরা রিমোটলি ম্যানেজ করতে পারি, যেরকম ক্লাউড চলে আসলো, স্কেলেবিলিটি। আর সবার কিন্তু এখন একটাই ফোকাস, সেটা হলো সিকিউরিটি। কারণ এখন আমরা অনেক ডেটা জেনারেট করছি, রাইট? সেই ডেটা গভর্নেন্সটা হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট। সো সেটার আমি সিকিউরিটি কিভাবে মেনটেন করব, সেটা আমি স্কেল কিভাবে করব, কস্ট এফিসিয়েন্সি কিভাবে আনবো, এই জিনিসগুলোতে আসলে আমরা ফোকাস দিয়েছি। তো আমি যখন অরাকেলের এই পজিশনে এবং এই রোলে আমি যখন আসি, তখন কিন্তু ফার্স্ট থিং আমার মাথায় ছিল যে আমি বাংলাদেশের জন্য কি করতে পারি উইথ দিস অ্যাডভান্স টেকনোলজিস। কারণ Oracle worldwide we have 400,000 customers worldwide, Fortune 100-এর 90-80 আমাদের কাস্টমার্স এন্ড আরো আছে। সো এই টেকনোলজি কিভাবে আনবো, তখন কিন্তু আই স্টার্টেড ব্রিংিং মোর নিউয়ার টেকনোলজি, যেরকম একটা আছে আমরা ডেডিকেটেড রিজন ক্লাউডের কাস্টমার বলি। তো সেখানে কিন্তু আমরা ওই অরাকেলের ডেটা সেন্টার একটা পুরো গভর্নমেন্টের জন্য সেট আপ করে দিয়েছি, হ্যাঁ, বাংলাদেশে। এবং সেখানে সব গভর্নমেন্ট মিনিস্ট্রি তাদের ডেটা হোস্ট করতে পারছে সিকিউরভাবে, এবং সেটা আপনার যত ধরনের আমাদের অ্যাডভান্স যেসব ফিচার্স আছে সেগুলো এখানে ইনকর্পোরেট করা হয়েছে। So that's what I thought that that would be helpful for Bangladesh if I can bring these technologies. Of course. আপনি এআই নিয়ে কথা বলছিলেন, আমাদের এআই ইজ আ বিগ টার্ম নাও, কিন্তু আমরা তো এখনো রেডি না সেই অর্থে। সো এই যে রেডিনেসটা তো খুব ইম্পর্টেন্ট। আমি তো সবসময় বলি টেকনোলজির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কালচারাল মাইন্ডসেট। আমার মাইন্ডসেটটাকে আমি কত রেডি করতে পারছি। এই এআই ড্রিভেন টেকনোলজি আর এআই ড্রিভেন কালচারের জন্য ওরাকল কতটা নিজেদেরকে এনগেজ করতে পারবে সামনে বাংলাদেশের মার্কেটের জন্য? দ্যাটস আ বিগ কোশ্চেন অ্যাজ ওয়েল। সো সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন টেক ড্রিভেন ইনস্টিটিউটের সাথে আপনারা কাজ করবার কি কোনো প্ল্যান করছেন কিনা? ভেরি গুড কোয়েশ্চেন। একটা হলো, অ্যাজ আই সেড, অরাকল অ্যাজ অ্যান অর্গানাইজেশন আওয়ারসেলভস উই হ্যাভ বিন ইভলভিং, রাইট? এবং এখন আমরা সব কিছুতে এআই এমবেড করছি অ্যাট এভরি লেয়ার, যেরকম করে সিকিউরিটি এমবেডেড, ওরকম করে এআইও এমবেডেড। রিসেন্টলি হয়তো আপনারা শুনেছেন যে আমরা অনেক লার্জ কিন্তু বেশ কিছু প্রজেক্ট হাতে নিয়েছি, হ্যাঁ, এরকম যে স্টারগেট আছে, তারপরে ওপেন এআই এর যে আপনার ডেটাগুলো, সেগুলো কিন্তু সব এখন অরাকেলেই স্টোর হবে, হ্যাঁ। তো এই জিনিসগুলো আমরা করছি। তো এখানে এআই যদি আমি বলতে চাই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটা কিন্তু কোনো ফিউচারিস্টিক কনসেপ্ট না, এটা কিন্তু অলরেডি ইট ইজ শেপিং দ্য ওয়ে উই আর ডুইং বিজনেসেস, দ্য ওয়ে উই আর
কম্পিটিং, দ্য ওয়ে উই আর ইনোভেটিং, সব কিছু কিন্তু শেপ করছে। তবে আমি একটা জিনিস বলবো যে এই যে নিউয়ার টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে আমরা বলছি যে আমরা এমবেড করবো, ইটস নট অ্যাবাউট টেকনোলজি অ্যাডপশন এনিমোর, ইটস অ্যাবাউট আ কমপ্লিট শিফট ইন মাইন্ডসেট। হ্যাঁ, আমার পুরো বিজনেসের মডালিটি কিন্তু আমার তখন ওইভাবে চিন্তা করতে হবে। এন্টায়ার ইকোসিস্টেম হ্যাজ টু সাপোর্ট ইট। সো হ্যাঁ, আমরা উই ক্যান স্টার্ট ফেজ বাই ফেজ, বাট একটা জিনিস মনে রাখবেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবচেয়ে ইম্পর্টেন্ট যে অ্যাসপেক্ট, সেটা কি বলেন তো? সেটা হচ্ছে কিন্তু ডেটা। ইফ ডেটা ইজ ইনকারেক্ট অর রং, তাহলে কিন্তু আমার রেজাল্টটাও ইম্প্যাক্টটাও কিন্তু রং আসবে। সো এই ডেটা গভর্নেন্স যেটা আমি বলছিলাম, যে আমি কি ডেটা কনসলিডেট করতে পারছি কিনা, ডেটাটাকে ঠিক মতো ম্যানেজ করতে পারছি না, সেটার থেকেই কিন্তু আমি ইনফরমেশন ড্র করে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা আমাকে কিন্তু আরো, যেটা আমি আগে হয়তো রিঅ্যাক্টিভ একটা মেজার নিতাম, এখন আমি আরো প্রেডিক্টিভ কিছু ইনসাইট পাচ্ছি। ইন সাম কেসেস আমি প্রেসক্রিপটিভ কিছু ইনসাইট পাচ্ছি, কারণ এখন যে জেনারেটিভ এআই, এজেন্টিক এআই, এটা কিন্তু আমাকে বলতে পারছে যে ডু দিস, ডিফারেন্ট একটা আমাকে পার্সপেক্টিভ দিচ্ছে। এবং এটার সাথে আমাদের হিউম্যান রিসোর্সের আপস্কেলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যেটা আপনি জিজ্ঞেস করলে। তো সেজন্য আমাদের কিন্তু অরাকল একাডেমি আছে ফর ইনস্টিটিউশনস, একাডেমিক যে ইনস্টিটিউশনগুলো আছে, ফর টিচার্সদের জন্য আমাদের আছে অরাকল একাডেমি। এটা আমরা ফুল দিই, ট্রেনিং দিই, স্টেম এডুকেশনের উপর দিই, অ্যান্ড অফকোর্স আইটি রিলেটেড, ক্লাউড এআই এর উপর আমাদের কিছু ফ্রি সার্টিফিকেশন আছে, ফাউন্ডেশন সার্টিফিকেশন আমরা বলি, প্লাস প্রফেশনাল সার্টিফিকেশন আছে। It's open to all. Maybe I'll share the link with you. You can share it with your students as well. Thank you. তো এই জিনিসগুলো আমরা কেন করছি? যাতে upscaling. হ্যাঁ, you don't have to be part of IT and tech team to learn AI, to learn about cloud. Right. Anybody can learn. হ্যাঁ, আমি কিন্তু নিজে করি, আমি আমার যারা আমার ছেলেকেও আমি বলেছি যে প্লিজ কমপ্লিট দিস training, because you know this will only help you. So এই জন্য upskilling is also very important. So artificial intelligence is going to not replace us, but it's going to enhance the way we do work. Absolutely. But the sooner you come, the better. Yes, absolutely. তাই না? সেই জন্য কিন্তু আমাদের ওই স্কিল সেট গুলাকে ডেভেলপ করতে হবে। আমি একটু একেবারে অন্যদিকে যাব না, এটা আমার নিজের জন্য একটা বড় জিজ্ঞাসা, কারণ আমাকে আমার ছাত্রছাত্রীর সাথে কথা বলতে হয়, তাদেরকে ক্যারিয়ার কাউন্সেলিং আমাকে হেল্প করতে হয়। আমরা সবসময় ওমেন এম্পাওয়ারমেন্টের কথা শুনি, কানেক্টিভিটির কথা শুনি, বাট রিয়ালিটি ইজ নট দ্যাট ইজি। আপনি যখন ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, টেলকোতে, টেকনোলজিতে, বিং আ ওমেন লিডার, নিশ্চয়ই আপনার অনেক এক্সপিরিয়েন্স আছে যেগুলি টু সাম এক্সটেন্ট বিটার, টু সাম এক্সটেন্ট চ্যালেঞ্জিং, টু সাম এক্সটেন্ট ভেরি মাচ রিওয়ার্ডিং। সো আপনার অ্যাডভাইসটা কি যারা টেক বেস ইন্ডাস্ট্রিতে আসতে চায় বা একটু টেক ড্রিভেন সার্ভিস সেক্টর আসতে চায়, একজন ওমেন এন্টারপ্রেনার হিসেবে আপনার অ্যাডভাইস কি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য? প্রথম আমি যেটা বলবো অ্যাডভাইসের মধ্যে, সেটা হলো যে ডোন্ট প্লে সেফ। Okay, don't play if you really want to do great things, you have to take risk. Right? Okay. Second thing হলো যে never stop learning. আমি যতই সার্টিফিকেশন হোক আমার, যত ধরনের হোক, বাট এভরি ইনস্ট্যান্স হ্যাঁ, ইউ হ্যাভ টু কিপ লার্নিং, ইউ হ্যাভ টু কিপ নোয়িং মোর অ্যান্ড মোর অ্যাবাউট হোয়াটস হ্যাপনিং। যদি স্পেশালি আমি টেকনোলজি সেক্টরকে বলি, টেকনোলজি তো এখন এগেন ইটস নট অনলি লিমিটেড টু জাস্ট টেক টিম, মানে আমরা যারা হ্যাঁ, এটা কিন্তু ইট কাটস থ্রু এভরি সেক্টর, রাইট? সেই জন্য আমাদের সবার কিন্তু এটা শিখতে হবে, সবারই এটা বুঝতে হবে। সো কিপ লার্নিং, লার্ন টু লার্ন। Yeah, learn to learn. That's yes. also very important. Very rightly said. Right? Yeah, learn to learn. আর আরেকটা যেটা আমি বলবো সেটা হলো যে আমাদের এথিক্যাল এবং মরাল যে ভ্যালুসটা আছে, গ্রাউন্ডটা আছে, ওটাকে শক্ত করতে হবে। It's a high time. It's very important, and once you get into a leadership role as well, তখন কিন্তু এই জিনিসটা একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হয়ে যায়, because you have to be fair. At the same time you also have to ensure that তোমার ওই ডেডিকেশন আছে, এবং যেসব জায়গায় অ্যাসার্টিভ হতে হবে, বাট ইফ ইউ হ্যাভ ইন্টেগ্রিটি, আমার যদি এথিক্স এবং আমার যদি ওই মরাল গ্রাউন্ডটা স্ট্রং থাকে, তখন nobody can stop you. And at the same time be humble and strong with your own. Of course, I believe in that. So I think it's very important. Very right. Thank you. So এতক্ষণ আমরা প্রফেশনের কথা বলছিলাম, এবার আমরা একটা
নিয়ে কথা বলি, sure. রাইট? ইউ ইনিশিয়েটেড আ প্রজেক্ট দ্যাট পালস হেলথ কেয়ার, রাইট। সো ফাইন, টেলকো, টেকনোলজি, দেন হেলথ কেয়ার, অফকোর্স সব কিছু এখন একেবারে ইন্টার রিলেটেড। সো হোয়াট ইজ ইউর এক্সপিরিয়েন্স? হেলথ কেয়ার ইজ আ বিগ সার্ভিস, অফকোর্স, অ্যাজ ওয়েল অ্যাজ আ ভেরি সেন্সিটিভ বিজনেস। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বিজনেস যদি সাস্টেনেবল না হয়, আপনি তো সার্ভিস দিতে পারবেন না। রাইট। So tell me your experience with this, your Pulse Healthcare. সো আমি যখন এয়ারটেলে কাজ করছিলাম, পরে এয়ারটেল মার্জ হয়ে গেল আরেকটা কোম্পানির সাথে, তখন ওই আগজিয়াটা রবি অ্যান্ড এয়ারটেল মার্জ হলো। ওই সময় আমাকে ওই মার্জ কোম্পানিতে একটা রোল ছিল, ওটা নিয়ে কথা হচ্ছে। ওই সময় আই স্যাট ফর আ ওয়াইল অ্যান্ড আই সেড, আমি তো দুইটা লার্জ কর্পোরেট ব্র্যান্ডের আন্ডারে কাজ করলাম, সো হোয়াট হ্যাভ আই লার্নড? And whatever I've learned, how can I give it back to the society? Okay. এটা একটা আমার, you could say, একটা calling এর মতো ছিল যে self actualization thing. যে exactly, যে what else can I do on my own? Correct. Based on what I've learned. So ওই জিনিসটা যখন আমি চিন্তা করলাম, তখন আমি এই যে ডিজিটাল যে টেকনোলজি প্ল্যাটফর্ম দিয়ে যে আমি পিপলদের কানেক্ট করে একটা প্রবলেম সলভ করতে পারছি, Right. ওই সময় অনেক কিছু এরিয়া দেখা হলো, এবং হেলথ কেয়ারে দেখা গেল যে ডক্টর টু পেশেন্ট রেশিও কিন্তু অনেক লো। Correct. 1 doctor to 3,000 পেশেন্টস। সেটা যদি স্পেশালিস্ট হয় তাহলে তো এটা 100,000 যে পড়ে Absolutely. যাবে, রাইট? প্লাস আমাদের যে যারা গ্রামে আছে তাদের কিন্তু আসলে ওরকম কোয়ালিটি হেলথ কেয়ারের অ্যাক্সেসিবিলিটিটা নাই। তাহলে আমি একটা যদি মোবাইল ফোনে ডক্টরদেরকে পেশেন্টদের সাথে কানেক্ট করে দিই, তাহলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে যে আছে শুড বি এবল টু স্পিক টু আ ডক্টর। তারপরে আমি যেটা ইন্ট্রোডিউস করলাম সেটা হলো ভিডিও কনফারেন্সিং, যে ডক্টরদেরকে মাঝে মাঝে পেশেন্টদেরকে দেখতে হয় টু অ্যাসেস, তখন ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মটা আমি সংযোজন করলাম। পেশেন্টরা একটু কনফিডেন্সও পায়, seeing is believing, and when you see the doctor, so এরকম করে আমরা কিন্তু যেসব ডক্টরের কাছে আমরা নর্মালি যাই ইন পার্সন, সেই ডক্টরগুলোকেই কিন্তু আমরা এই প্ল্যাটফর্মে অ্যাড করলাম, এবং পেশেন্টদেরকেও বলা হলো যে ইউ ক্যান নাও ডাউনলোড অ্যান অ্যাপ, পালস হেলথ কেয়ারের অ্যাপটা, এবং সেটা ডাউনলোড করে ইউ ক্যান সিলেক্ট যে আমি কোন ধরেন কার্ডিওলজিস্ট বা যে ধরনের আমি ডক্টর চাচ্ছি, পিডিয়াট্রিশিয়ান চাচ্ছি। আমাদের কিন্তু এই প্ল্যাটফর্মে 300+ গাইনোকোলজিস্ট আছে and female doctors. Okay. Maybe one of the highest on our platform in the number of gynecologists we have, so you can actually connect to them. এবং সেটা যে কোনো জায়গা থেকে। সো এরকমও আছে যে মৌলভীবাজার থেকে একজন বাবা ফোন করে বলছে যে আমার মেয়ে কথা বলছে না, আমি কোন ডাক্তারের কাছে নিয়ে যাবো? তো তখন একজন এখানে নিউরোলজিস্টের সাথে আমরা অ্যাপয়েন্টমেন্ট করে দিলাম, অনলাইনে, তারপরে ইন পার্সন, এগুলো আমরা অ্যাপয়েন্টমেন্ট করে দিচ্ছি। সো আমার মেইন পারপাসটা যেটা ছিল যে আমি কিভাবে করে হেলথ কেয়ারটাকে আরো বেটার করে দিতে পারি, হাউ ডু আই কানেক্ট দ্য রেস্ট অফ দ্য পিপল ইন আওয়ার কান্ট্রি যারা হয়তো এই ঢাকা ডিভিশনে নাই বা টাউনে নাই, তাদেরকে আমরা কিভাবে কানেক্ট করা যায়, রাইট? তাহলে এই ডিজিটাল মিনস দিয়ে কিন্তু আমি তাদেরকে কানেক্ট করতে পারছি, এবং হেলথ কেয়ারটাকে আমরা একটা সো ইউর টেকনোলজি থিং ইজ অলওয়েজ देयर. Technology is something that I think is a vital part of whatever I do, because I believe in it and I believe it can really transform and empower. আমি যদি আরেকটু অর্গানিক প্ল্যাটফর্ম নিয়ে কথা বলি, জাগো ফাউন্ডেশন, জি, ইউ আর ওয়ান অফ দ্য ট্রাস্টিজ, জি। সো টেল মি অ্যাবাউট জাগো ফাউন্ডেশন। এটার ভিশনটা আপনাদের ইনিশিয়ালি কি ছিল, এখন হোয়াট ইউ আপ টু? আসলে এখানে আমি অনেক দিন ধরেই সাপোর্ট করছিলাম করভির। আমি যখন প্রথম ওর স্টোরিটা শুনি যে হাউ হি স্টার্টেড, করভির অ্যাকশন, যে মেইন ফাউন্ডার, রাইট, তখন আই গট ভেরি ভেরি ইন্সপায়ার্ড। যে ও একটা ছোট ছেলে, তখন সে কিভাবে চিন্তা করলো যে না, আমি নিজে যত টাকা আছে 4-5 হাজার টাকা পকেটে নিয়ে সে বের হয়ে গেল, আমি স্কুল করব, আমি শিক্ষা দিব যারা বাচ্চারা আছে, স্পেশালি বস্তিতে যেগুলো বাচ্চারা ছিল। তো ওখান থেকে শুরু হতে, দেন আই সেড, আই এম গোইং টু সাপোর্ট ইউ। সো আই স্টার্টেড স্পন্সরিং চিলড্রেন। সো দ্যাটস হাউ দ্য জার্নি বিগ্যান। এবং সেখানে কিন্তু বাচ্চাদেরকে আপনি যদি দেখেন, এখন কিন্তু অনেক বাচ্চারা সেই মানে তাদের যে স্বপ্ন, আমি ওদেরকে প্রায় দেখা হয় আমার ওদের সাথে, এবং আমি ওদের সাথে কথা বলি তোমরা কি হতে চাও? একজন ডক্টর, একজন ইঞ্জিনিয়ার, একজন আর্মি অফিসার, কেউ পুলিশ অফিসার, কেউ শেফ হতে চায়। তো এই জিনিসগুলো দেখলে আসলে মনে হয় যে স্বপ্ন পূরণের যে একটা, এই যে একটা সুন্দর প্ল্যাটফর্ম করে দেওয়া হয়েছে। So I'm very, very proud of what Jago is doing. Of course. এবং how they are taking care of all these children. কারণ আমরা একটা নতুন প্রজন্মকে একটা নতুন স্বপ্ন আসলে পূরণ করতে সাহায্য করছি। সো আপনি যেমন ইন্সপিরেশন
অন্যদের দিচ্ছেন, আপনি তো ইন্সপায়ার্ড হয়েছেন বিভিন্ন সময়, তাই তো? অবশ্যই, অবশ্যই। সো একটু যদি জিজ্ঞাসা করি অন্যভাবে, এমন কোনো বইয়ের কথা বলতে পারেন যে বইটা পড়ে আপনাকে মনে হচ্ছে ইয়েস হি ইজ দ্য ক্যারেক্টার অর শি ইজ দ্য ক্যারেক্টার ফর মি টু, ইউ নো হোয়াট আই মিন? আসলে আমি যদি বলি আমার মানে একদম ক্যারিয়ারের স্টার্ট থেকে যখন আই স্টার্টেড আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট এই যে লিডারশিপ বা এই ধরনের পজিশনে, তখন আমি আমার ফ্যামিলি থেকে আসলে অনেক ইন্সপিরেশন পেয়েছি। হ্যাঁ, অফকোর্স। আমার বাবা উনি আর্মিতে ছিলেন, আমার মা শি ইজ এ স্কুল টিচার। তারা কি করে, হাউ ডু দে লিড? হ্যাঁ, এবং এরপরে আমি আমার চাচা মামাদেরকেও দেখেছি, কেউ কর্পোরেটে, কেউ হয়তো আপনার আর্ট মিউজিক ফিল্ডেও দে হ্যাভ অ্যাটেন্ড ওরকম পজিশন। সো ওখান থেকে আমি অনেক কিছু শিখেছি। যেটা আমি লার্ন করেছি সেটা হলো নিজের উপর যে বিলিফটা এবং তার প্যাশনটাকে কি করে এগিয়ে নেওয়া যায়। প্যাশনটাকেই আসলে এক্সেলিং in your passion, that's also very important. ওটাই কিন্তু পরে স্টেবিলিটি নিয়ে আসে, রাইট? ইফ ইউ ক্যান এক্সেল ইন ইউর প্যাশন। সো ওই জিনিসটা দেখেছি, প্যাশনেটলি কিভাবে একটা জিনিসকে সামনে আগানো যায়। তাছাড়াও আমি বলবো যে কিছু বই তো পড়েছি, একটা বই খুব আমাকে আসলে মনে হয় ইন্সপায়ার করেছে, অ্যাপার্ট ফ্রম অফ গুড টু গ্রেট একটা বুক যেটা আছে ওটা, প্লাস আরেকটা আছে দ্য রাইড অফ আ লাইফ টাইম। এটা আপনার ওয়াল্ট ডিজনির যে সিও ছিল, ফর্মার সিও, তার লেখা, রবার্ট আইগার হিজ নেম। খুব বিউটিফুলি এখানে বলেছে যে হাউ টু টেক রিস্কস, হাউ টু রিইনভেন্ট, হাউ টু টেক ক্যালকুলেটিভ রিস্ক। হ্যাঁ, সো এই জিনিসগুলা মানে ডোন্ট গেট প্যারালাইজড বাই দ্য ফিয়ার অফ ফেলিয়ার, সো এই জিনিসগুলো আসলে হ্যাজ হেল্প মি টু আন্ডারস্ট্যান্ড হাউ টু ন্যাভিগেট when you're in difficult time, and optimism also is very important. So last two liners from you. One yes for entrepreneurs and one no for entrepreneurs. One yes for entrepreneurs and one no for entrepreneurs. Yes would be, if you believe in it, go for it. Done. Okay. No for entrepreneurs? No would be don't stop learning. Beautiful. Done. Mr. Babadullah, আজকের শোটা নিয়ে আপনার যে অভিজ্ঞতাটা হলো, will you please write something for us here? Oh, sure. Thank you. আসলে খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছে. I really enjoyed the discussion. Very interesting. Lovely. Thank you so much. Thank you so much. Thank you so much. আমাদের আজকের শো থেকে আমি যেটা ফিল করলাম, লেগাসি তৈরি হয় বোর্ডরুম থেকে না, লেগাসি তৈরি হয় মাঠে ময়দানে কাজ করে, লেগাসি তৈরি হয় কমফোর্ট জোন থেকে না, লেগাসি তৈরি হয় চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা, উদ্যম এবং অ্যাম্বিশন নিয়ে। মিস্টার বাবাদুল্লাহ, আপনি অসংখ্য ধন্যবাদ ফর জয়নিং আস। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগলো। রিয়েলি এনজয় দ্য ডিসকাশন। থ্যাংক ইউ সো মাচ।